চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, 7 শ্রমিকের মৃত্যু, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিষাক্ত গ্যাস আমার মার ছিল, তো ওটা আমি অনুভব করতে পেরে তাদের উঠে আমি বাইরে পড়ে গেছি। ইতালিতে নিহত 3 বাংলাদেশের মরদেহ দেশে নেওয়া হচ্ছে নোয়াখালীতে, রাতে জানাজা ও দাফন। বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, অপরিবর্তিত ডিম ও মুরগির দর, নজরদারি বাড়ানোর দাবি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বসতিতে ইসরায়েলি তাণ্ডব, আতঙ্কে স্থানীয়রা, নেপথ্যে তেল আবিবের সেনারা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে গ্যাস বিষক্রিয়ায় 7 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এবং ইয়ার্ডের অন্য কর্মীরা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত শ্রমিকদের হাসপাতালে নিলে আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্ফোরণ হয় নাই, গ্যাস একটা জমি, তো গ্যাস বিষাক্ত গ্যাস পেয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, ঠিক আছে। সময় মানে 8:30 সময় গ্যাস লিকেজ হয়েছিল একটা, মনে হয় মেবি। যেহেতু শিপের জ্বর এসেছে, পানি উঠছে, এখন পানি নেমে যাওয়ার পর বুঝতে পারবো যে ভিতরে কয়জন লোক গিয়েছিল, কয়জন শ্রমিক আহত হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রয়েছেন সহকর্মী নন বড়ুয়া জয়। জয়, আহতদের অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন এবং নিহতদের পরিচয় জানা গেছে কিনা জানাবেন। নিহতদের পরিচয় পাওয়া গেছে, এই পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে যাদেরকে নিয়ে এসেছেন। এর মধ্যে আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে, আর সবারই মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। তবে যেখানে এরকম ঘটনাটি ঘটেছে, আমরা যতটুকু জেনেছি সেখানে যে জাহাজটি, যেহেতু শিপ ব্রেকিং ছিল, সেখানে কিন্তু যে শিপের ভেতরে যে সিলিন্ডারটি কাটা রয়েছে, কাটতে গিয়ে কিন্তু আসলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম মেডিকেলে যাদেরকে একে একে করে অনেকজনকে নিয়ে আসা হয়েছে, এর মধ্যে এখন পর্যন্ত 8 জনকে মৃত ঘোষণা করেছেন। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে, সব মিলিয়ে কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে চট্টগ্রাম মেডিকেল এমনকি স্থানীয় মেডিকেলে যারা আহত অবস্থায় ভর্তি হয়েছে, এর মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো চিকিৎসকরা তারা বলছেন তাদেরকে সুস্থ করে দেখার জন্য চেষ্টা করছেন। একই সাথে ঘটনাস্থলে পুলিশের টিম কিন্তু সেখানে প্রবেশ করেছে, ফায়ার সার্ভিসের টিম সেখানে প্রবেশ করেছে, তারা তদন্ত শুরু করেছেন। তারা তদন্ত করে কিন্তু এই ঘটনা কিভাবে হয়েছে, কেন এতজনের মৃত্যু হয়েছে, আহত কেন ঘটেছে, সব ঘটনাগুলো তারা তদন্ত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেখানে সাংবাদিকদের প্রথমে প্রবেশ করতে দেওয়া হয়নি, পরে আবার সাংবাদিকদের প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রবেশ করেছেন। যে জাহাজটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। একটি সিলিন্ডার, যে অক্সিজেনের যে সিলিন্ডার রয়েছে, তো ওই সিলিন্ডার কাটতে গিয়ে কিন্তু আসলে এরকম যে হঠাৎ করে কোনো বিস্ফোরণ না, তো সেখানে বিষক্রিয়ায় ঘটনা ঘটেছে। তো গ্যাস বের হওয়ার পরপরে শ্রমিকরা একে একে করে 30 জন মতো শ্রমিক ছিল সেখানে ঘটনাস্থলে, তো তারা কাজ করছিল। ঠিক একে একে করে সবাই আহত হয়ে গেছেন। এর মধ্যে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়ে গেছে। এখানে চট্টগ্রাম মেডিকেলে আনতে আরও অনেকজনের মৃত্যু হয়েছে। তো এখন ঘটনাস্থলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন ঘটনা করছে, পুলিশ এমনকি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা তদন্ত কমিটি গঠন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে তাদের তদন্ত কাজ তারা চলছে। এই ঘটনা যদি মালিক পক্ষের কোনো থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু মেডিকেলে একে একে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্বজনরা তাদেরকে
খবর পেয়ে কিন্তু স্বজনরা যারা আহত হয়েছে তাদের পরিবার তারা ছুটে এসছেন চট্টগ্রাম মেডিকেলে। এখানে আহাজারি দেখা যাচ্ছে, এখানে আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের। আর এখানে যে জরুরি বিভাগ আমরা দেখতে পাচ্ছি, এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থা আছেন। আমরা এতক্ষণ ধরে চট্টগ্রাম মেডিকেলে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে কিন্তু তাদের লাশ একে একে করে কিন্তু সারি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা এখন ফিরে যাব, আমার সহকর্মী ঘটনাস্থলে আছেন ইশতিয়াক। আমরা ইশতিয়াক থেকে জানবো সেখানে বর্তমান অবস্থা কেমন। ধন্যবাদ জয়, আপনি যেমনটি জানাচ্ছিলেন এই মুহূর্তে আমি আছি ভাটিয়ারির সেই যে দুর্ঘটনাস্থল অর্থাৎ ফেরদৌস স্টিল শিপইয়ার্ড অর্থাৎ সেখানে। এবং এখানের ঘটনাটি যদি আসলে জানানোর চেষ্টা করি, এখানে যে শিপইয়ার্ডটিতে আসলে যে সকাল 8টা নাগাদ আসলে যে দুর্ঘটনাটি সংঘটিত হয় সেটি কিন্তু ঠিক ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে জাহাজটি আসলে সামনে দেখা যাচ্ছে অর্থাৎ জাহাজের অংশ, এই অংশতেই আসলে যে শ্রমিকরা আসলে কাজ করার জন্য আসলে একে একে প্রবেশ করেন। এরপরে কিন্তু এখানে যেই বিষাক্ত যেই গ্যাস অর্থাৎ এটি একটি এলএনজির জাহাজ, যেটি এলএনজি বোঝাই ছিল, সেই জাহাজটি ভাঙার সময় কিন্তু এখানে যেহেতু যেই এলএনজির যেই চেম্বার সেটিতে প্রবেশ করার পরেই কিন্তু শ্রমিকরা একে একে তারা যেটি বলছেন যে অজ্ঞান হয়ে যেতে থাকেন বা তারা এখানে মৃত্যুবরণ করেন। এবং এই জাহাজটির যে অংশটি দেখা যাচ্ছে আসলে ক্যামেরার চোখে যদি আমি দেখানোর চেষ্টা করি, সেই এই দরজা অর্থাৎ এই ছিদ্রটি দিয়েই আসলে তারা ভেতরে প্রবেশ করে এবং এরপরে এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অনেকে জানিয়েছেন। এবং এরপরে কিন্তু আসলে এখানের যে এলএনজির যেই সাদার যে একটা পাউডারের মতো যে রাসায়নিক রয়েছে সেটি কিন্তু আশপাশে ছড়িয়ে যায় এবং এরপরে কিন্তু একে একে দম বন্ধ হয়ে বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে কিন্তু আসলে বিপুল সংখ্যক শ্রমিক মারা যায়। এবং তার এখন পর্যন্ত আমরা 8 জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এবং এর পরে কিন্তু সকাল 8টার পর থেকে কিন্তু যেই শিপ ব্রেকিং ইয়ার্ড এটির মূল ফটকটি আসলে বন্ধ ছিল। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী কিন্তু অনেকটি জোরপূর্বক অর্থাৎ তাদের যে মূল ফটক সেটি ভেঙে কিন্তু এখানে প্রবেশ করে এবং এখানে প্রবেশ করে আসলে তারা যেটি দেখতে পায় কয়েকজন শ্রমিকের মৃতদেহ কিন্তু এখানে যে শিপ ব্রেকিং ইয়ার্ডের যে জাহাজের যে কাটা অংশগুলো অর্থাৎ উত্তপ্ত লোহা সেখানের মধ্যে তাদেরকে উদ্ধার করে রাখা হয়েছিল। এবং এই ব্রেকিং ইয়ার্ডে কিন্তু আসলে তাদের যে কর্তৃপক্ষ কিংবা তাদের যে কর্মকর্তারা আসলে তারা কিন্তু কেউ ছিল না। পরবর্তীতে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সেই মৃতদেহ এবং আহতদের ঝুঁকি নিয়ে আসলে উদ্ধার করে তারা একে একে তাদের যে হাসপাতালে প্রেরণ এবং তাদেরকে উদ্ধার করার যে কার্যক্রম সেটি শুরু করেন এবং পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় সেই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। সর্বশেষ 8 ঘন্টা আগেও কিন্তু এই জাহাজের ভেতর থেকে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে একটি মৃতদেহ আসলে তারা বের করেন। এবং সব মিলিয়ে যদি বলতে যাই যে চট্টগ্রামের যে শিপ যে ফেরদৌস শিপইয়ার্ড সেখান থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ। ইশতিয়াক, ধন্যবাদ আপনাকে। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়কে। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ 3টি কফিনে করে দেশে ফিরেছে। শুক্রবার সকালে স্বজনদের সঙ্গে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পথে রওনা হয়েছেন বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন। এ ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। পাশাপাশি কালো ধূসর কাপড়ে মোড়া 3টি কফিন ইতালি থেকে বয়ে নিয়ে এসেছে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাবার দুঃসহ স্মৃতি। বাবা মা আর বোনের মৃতদেহ নিয়ে দেশে ফিরেছে পরিবারটির জীবিত একমাত্র সদস্য অয়ন। রক্তাক্ত রাতের বিভীষিকা আর স্বজন হারানোর শোক নিয়েই কফিনের পাশেই স্তব্ধ দাঁড়ানো অয়ন জানান সেদিন কি হয়েছিল। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পর আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি, ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পর আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে আর বাইরে কিছু লোকজন ছিল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাত নামে এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত জোরদার করেছে ইতালির পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনেরা। তাদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার। খুনির কোনো কিছু পাইনি, খুনির 3 জন মারি আরেকজন বসে রয়েছে। আমরা সুষ্ঠু বিচার এবং ওই খুনিরে ধরি এবং তার
খুনি যে সদস্যগুলো আছে সে এলাকাত এখনো উৎপেতে আছে তারা। নিহত 3 জনকে নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। গত 26 জুন ইতালির রোমের নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ আরজু এবং 5 বছর বয়সী শিশুকন্যা আরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হলেও বেঁচে যান ছেলে আমির হোসেন অয়ন। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নিহত 3 প্রবাসীর জানাজা এবং দাফনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ তোমা, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আছি নিহতদের স্বজন নিজদের বাড়িতে। এখানে আসলে একদিকে নিহতের স্বজনরা শোকাহত এবং নিহতদের 3 জনকে সমাহিত করার জন্য কবরের প্রস্তুতি চলছে এবং আমি এলাকাবাসীর সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছে যে তারা খুনি যে শাহাদাত হোসেন তাকে ফাঁসির দাবি জানিয়েছেন, তাকে যেন অবিলম্বনে গ্রেপ্তার করে যেন তাকে ফাঁসি দেওয়া হয় এবং এমনটা জানিয়েছেন। পাশাপাশি তারা এলাকাবাসী হৃদয়নগর সমাজ উন্নয়ন পরিষদ সেখানে কামাল উদ্দিন এবং তার পরিবারকে শোকাহত পরিবারের প্রতি তারা আত্মার মাগফিরাত কামনা করছেন। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন। তারা শোকাবহত এবং পুরো বাড়ি তাদের এখন শোকাবহত এবং অন্যদিকে তারা আসলে খুবই বাড়িতে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে লাশ তার গ্রামের বাড়িতে আসতেছে। 3:30 থেকে 4টার মধ্যে তার লাশ বাড়িতে এসে পৌঁছবে এবং বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে আত্মীয় স্বজন সহ এলাকাবাসী প্রস্তুতি নিচ্ছে লাশ দাফন করার জন্য এবং লাশকে দাফন করবে এবং ইতিমধ্যে কবর খোঁড়া হচ্ছে, কবরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এলাকাবাসীর একটাই দাবি, প্রায় 1.5 মাসের অধিক সময় হয়েছে এখন পর্যন্ত তার হত্যাকারীদের গ্রেপ্তার হয়নি। তো এই ছিল আমার কাছে সবচেয়ে পরিস্থিতিতে তোমা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। রবিবার সড়কপথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই কিশোরগঞ্জে তার প্রথম সফর। দিনব্যাপী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ভোটের দিতে আসতেছেন, পাখন দিয়ে আসতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই নিয়ে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। জনগণ উৎফুল্ল। কিশোরগঞ্জ ভৈরব টু ময়মনসিংহ রোডটা এটা অত্যন্ত নাজুক ভঙ্গুর, আমরা এটাকে 4 লেন করার জন্য আমরা দাবি রেখেছি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, প্রধানমন্ত্রীর সেখানে কি কি কর্মসূচি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন? ধন্যবাদ তোমা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্বাচনের পরে প্রথম এই কিশোরগঞ্জে সফর করছেন আর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জের 3টি উপজেলায় 6টি জায়গায় প্রোগ্রাম রয়েছে। আর কি আমি যদি বলি, আসলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট রয়েছে, সেখানে এই ঘাটে তিনি প্রথম পুরা মাছ অবমুক্ত করবেন এবং তারপর তিনি কটিয়াদি উপজেলায় এসে কটিয়াদি উপজেলার 11:30 কটিয়াদি উপজেলায় এসে তিনি যে 12টায় কটিয়াদি উপজেলায় এসে কার্প হ্যাচারি কমপ্লেক্স যেটি আছে এটি পরিদর্শন করবেন। তারপর দুপুর 1টায় তিনি আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করবেন এবং পুরস্কার বিতরণ করবেন। এখানে বলে রাখি যে এই মৎস্য পক্ষ উপলক্ষে এখানে প্রায় 14 জনকে স্বর্ণপদক দেওয়া হবে। সারা দেশের 14 জন মৎস্য উদ্যোক্তাকে স্বর্ণপদক দেওয়া হবে। এই প্রোগ্রামটি এখন এই মাঠে অনুষ্ঠিত হবে। আমি যে মাঠে এখন রয়েছি এই মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি এই মাঠের প্রোগ্রাম শেষ করে তিনি কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান রয়েছে এই শোলাকিয়া ময়দান পরিদর্শন করবেন এবং সেখানে ছাত্রদলের আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আছে সেটিও তিনি উদ্বোধন করবেন। তারপর তিনি বিকাল 4টায় তিনি ইমাম মুয়াজ্জিন কাদের এবং ধর্মীয় উপাসনালয় কর্মরতদের সম্মানী প্রদান করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন কিশোরগঞ্জে। আর এই ছিল কিশোরগঞ্জ থেকে কটিয়াদি আচমিতা থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে তোমার কাছে। টিটু, ধন্যবাদ আপনাকে। গণভোটের রায় বাস্তবায়ন করলে কর্তৃত্ববাদী শাসন থাকবে না,
এমনটি মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াতের যুব সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিচারিতা করেছে এবং জনগণের সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। বিএনপি ক্ষমতায় এসে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আর্টিকেল 70 এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সরকারের মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জনকে গুজব বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেএম জাহিদ হোসেন। দুপুরে বেস্ট অব বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, মন্ত্রিসভায় রদবদল স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী যখন চাইবেন তিনি মন্ত্রী পরিষদ পরিবর্তন করবেন। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো আলোচনা নেই বলেও জানান তিনি। সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচা বাজারে। সবজির দাম কিছুটা নিম্নমুখী হলেও দাম এখনো চড়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির দাম। এদিকে মাছের দাম আরও বেড়েছে। বৃষ্টি কমে যাওয়ায় সবজি কিছুটা কম দামে মিলবে এমন ধারণা নিয়েই ছুটির দিনে বাজারে আসেন বেশিরভাগ ক্রেতা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, তবে সেই দামও চড়া। প্রতি কেজি পটল 60 টাকা, ঢেঁড়স 80, করলা 80 টাকা, বেগুন, শসা, টমেটো, গাজর কোনোটির কেজি 100 টাকার নিচে নয়। আমদানির কারণে কিছুটা কমেছে কাঁচামরিচের ঝাঁজ। কেজি বিক্রি হচ্ছে 200 টাকা বা তারও কমে। কাঁচামরিচ আগে গত সপ্তাহে ছিল 320-300 টাকা কেজি, এই সপ্তাহে হলো 180 হতে 200 টাকা কেজি। বাজারে আছে তরি তরকারি, আর একটা আছে অস্বাভাবিক দাম। বাজারের এই আজকে সপ্তাহে একটু সাশ্রয়ী, মানে একটু কমছে সবকিছুই। কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই প্রতি কেজি সুগন্ধি চালের দাম ছুঁয়েছিল 200 টাকা। গত সপ্তাহের তুলনায় সেই দাম কেজিতে আরও অন্তত 10 টাকা বেড়েছে। প্যাকেটের সুগন্ধি চালের দাম আরও বেশি, কেজি 230 টাকা। 210 টাকা সর্বনিম্ন বিক্রি করতে হয়, সর্বোচ্চ 220 টাকা বিক্রি করতে হয়, যেমন বিভিন্ন ব্র্যান্ড হিসাব করে। প্রত্যেকটা জায়গায় আপনি যদি মনিটরিং করেন তাহলে জিনিসটার দাম কমবে, যদি মনিটরিং না করেন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেই থাকবে। খাবারের পাতের প্রয়োজনীয় আমিষ, ডিমের ডজন এক সপ্তাহে 150 টাকায় অপরিবর্তিত। ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায় স্থিতিশীল, তবে বেড়েছে মাছের দাম প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। গরুর মাংসের কেজি 760 থেকে 800 টাকা এবং খাসি 1200 টাকায় স্থিতিশীল। আগে ব্রয়লার মুরগি ছিল 180 টাকা, 70 টাকা, এখন তো সেটাই, এখন পরে 200। হ্যাঁ, এখন মনে করেন যে ব্রয়লার 200 টাকা হয়ে গেছে। রেটটা অনেক একটু বেশি দাদা, কি লাগে এই যে মনে করেন শুক্রবার আইলেই 10-20 টাকা যারা বাইরে জায়গা। জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে দ্রব্যমূল্যের লাগাম টানতে বাজারে সরকারি নজরদারি বৃদ্ধির তাগিদ দিয়েছেন ক্রেতা সাধারণ। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ক্রমাগত হামলা চালাচ্ছেন। হামলা ও অবরোধের মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি অবরুদ্ধ করে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। চরম অমানবিক পরিস্থিতিতে ঘরবন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন নারী ও শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তবে স্থানীয়দের অভিযোগ তারা বসতি স্থাপনকারীদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করছেন। 4 বছরের ছোট্ট শিশু কিন্ডার চোখে মুখে শুধুই আতঙ্ক, কারণ নিজেদেরই বাড়ির উঠোনে তাঁবু গেড়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এভাবেই বন্দি জীবন কাটাচ্ছে পশ্চিম তীরের কুসরা গ্রামের বেশ কয়েকটি পরিবার। বিদ্যুৎ আর পানির সংযোগ কেটে দেওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের একমাত্র পথটিও। চরম আতঙ্কে ভুগছে আমার মেয়েরা। কিন্ডা এতই ভয় পেয়েছে যে সে একা বাথরুমেও যায় না। সান্ত্বনা দিয়ে বলি যে সেনাবাহিনী আসবে,
কিন্তু ওরা বিশ্বাস করে না, কারণ রাতে যখন আমাদের বাড়ির দিকে বৃষ্টির মতো পাথর ছোড়া হয় তখন মনে হয় যেন গুলি চলছে। ভয়ে আমরা এ বাড়িতে আর থাকতে পারছি না। ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলি সেনাবাহিনী এলেও কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয়নি। উল্টো হামলাকারীদের সাথে হাসি মুখে তাদের সময় কাটাতে দেখা গেছে। তারা সেনাবাহিনীর সুরক্ষা পাচ্ছে। আমরা তাদের একসাথে প্রার্থনা করতে, বারবিকিউ করতে এবং নাচতে দেখেছি। অবরুদ্ধদের উদ্ধারে তাদের আসলে কোনো আগ্রহ নেই। ফিলিস্তিনিদের নিজেদের ভিটামাটি থেকে চিরতরে উৎখাত করতেই দখলদারদের এমন নির্মম কৌশল। ফলে এক চরম অমানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন এসব সাধারণ মানুষ। নিবির আমিন, নিউজ 24। হরমুজ প্রণালীতে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমলেও নিজেদের কঠোর অবস্থানে অনড় ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি বিভাগ নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে, তবে নিজেদের শর্ত পূরণ না হলে সরাসরি আক্রমণের হুমকি দিয়েছে তেহরান। এদিকে ইয়েমেনেও নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতি, তবুও হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। অনির্দিষ্টকালের এই নৌ অবরোধের পরিকল্পনার মাঝেই সাগরে মার্কিন রণতরীতে মানসিক সংকটের খবরকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে নজিরবিহীন পদক্ষেপের কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তাদের দাবি, এমন অর্থনৈতিক চাপ আগে কখনো দেখেনি বিশ্ব। তবে শর্ত না মানলে পরিস্থিতি আরও জটিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে সরাসরি আক্রমণাত্মক পথে যাবে তারা। এছাড়া ভুল গোয়েন্দা তথ্যের কারণে ওয়াশিংটন বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছে ইরান। এই অস্থিরতার মাঝেই হুতিদের হামলার জেরে 2022 সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে বর্তমানে সবচেয়ে বড় সংঘাত এবং ভয়াবহ খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে আছে, এমনটাই উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।